হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে তাপগতিবিদ্যা, অর্থাৎ এটিকে বলা হয় যে হাইড্রোডাইনামিক্স। এই অধ্যায়টি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের ফার্স্ট অধ্যায়। এই পার্ট থেকে আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব, অর্থাৎ এই যে প্রথম থেকে শুরু করব। আমরা আজকে যে টপিকসগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে তাপমাত্রা এবং হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এরপরে প্রথম সূত্র। তাপগতিবিদ্যার হচ্ছে তাপমাত্রার স্কেল, অর্থাৎ সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এই সব নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। এবং উষ্ণতামিতি বা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম নিয়ে কথা বলবো। প্রথমে আমরা তাপ থেকে শুরু করব। তাহলে তাপ জিনিসটা কি আমরা জানি হচ্ছে তাপ অর্থ হচ্ছে হিট, এটিকে এইচ এবং হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এই তাপের সংজ্ঞাটা যদি আমি বলি, তাপের সংজ্ঞাটা হচ্ছে তাপ তো আমরা জানি এক প্রকার শক্তি, এটি গরম এবং হচ্ছে ঠান্ডার অনুভূতি জাগায়। অনেক সময় দেখা যায় হচ্ছে একটি শীতল বস্তু থেকে আরও গরম বস্তু হতে পারে। যে কোনো একটি জিনিসের হচ্ছে তাপমাত্রা বেশি হইতে পারে, আবার হচ্ছে কমও হইতে পারে। তো এখন তাপটা হচ্ছে এটি হচ্ছে এক প্রকার শক্তি যা গরম এবং হচ্ছে ঠান্ডার অনুভূতি জাগায়। আমরা এভাবে তাপটাকে সংজ্ঞায়িত করতে পারি। এরপর হচ্ছে তাপমাত্রা বা হচ্ছে টেম্পারেচার। এই তাপমাত্রা বা টেম্পারেচার জিনিসটা কি? প্রথমে আমি দেখতেছি হচ্ছে তাপমাত্রাটাকে টি এবং হচ্ছে টিটা দ্বারা প্রকাশ করা হয়। এই যে তাপমাত্রা এবং টেম্পারেচার জিনিসটাকে যদি এভাবে সংজ্ঞায়িত করি, দুটি বস্তুকে যখন তাপীয় সাম্য অবস্থায় অর্থাৎ তাপীয় সংস্পর্শে আনা হবে, তখন একটি বস্তু তাপ দিবে, অপর একটি বস্তু তাপ নিবে। অর্থাৎ একটি বস্তু তাপ বর্জন করবে, অপর একটি বস্তু তাপ গ্রহণ করবে। এই যে তাপ বর্জন এবং গ্রহণ, এই জিনিসটাকে বলা হয় যে কি তাপমাত্রা। এখন আমরা জানি হচ্ছে একটি উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। তাপের প্রবাহটা যদি লিখি, তাপের প্রবাহ, এই যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। তাহলে তাপের প্রবাহটা কি? উষ্ণ বস্তু মানে হচ্ছে গরম বস্তু থেকে আস্তে আস্তে এর চেয়ে কম গরম অর্থাৎ শীতল বস্তুর দিকে তাপটা প্রবাহিত হয়। এই যে তাপমাত্রা জিনিসটা যদি আমি উদাহরণস্বরূপ বোঝাই, আমি দুইটা পাত্র ধরে নিচ্ছি। এটি হচ্ছে প্রথম পাত্র, এটি হচ্ছে দ্বিতীয় পাত্র। এটি প্রথম, এটি হচ্ছে দ্বিতীয় পাত্র। ধরে নিলাম এখানে কতগুলো ফুটন্ত গরম পানি আছে, এখানেও কিছু ফুটন্ত গরম পানি আছে। আমি এই যে এটার তাপমাত্রা ধরে নিলাম হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, এটির তাপমাত্রা ধরে নিলাম 40 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হচ্ছে তাপটা কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে প্রবাহিত হবে? তাপটা আসলে প্রবাহিত হবে এই প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রের দিকে প্রবাহিত হবে। কেন প্রবাহিত হবে? আমরা জানি উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর থেকে তাপটা প্রবাহিত হয়। তার মানে দ্বিতীয় পাত্রের তুলনায় প্রথম পাত্রটি হচ্ছে বেশি উষ্ণ বা হচ্ছে গরম। সেই জন্য এই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপটা প্রবাহিত হবে, অর্থাৎ প্রথম পাত্র থেকে তাপটা দ্বিতীয় পাত্রের দিকে প্রবাহিত হবে। এই যে একজনে তাপ বর্জন করতেছে আর একজনে তাপ গ্রহণ করতেছে। এই যে বর্জন গ্রহণের ফলে এক সময় যায় দুই পাত্র অর্থাৎ প্রথম পাত্র দ্বিতীয় পাত্রের মধ্যে একটি তাপের ব্যালেন্স তৈরি হবে, অর্থাৎ তাপমাত্রা সমান হয়ে যায়। এটি আমরা প্রাকৃতিকভাবে দেখতে পাই। এভাবে একটি গরম পানির পাত্র আছে, এটা আস্তে আস্তে এটা ঠান্ডা হইতে হইতে একদম পরিবেশের সাথে মিলে যায়, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা পানির তাপমাত্রা বোঝা যায় না। ঠিক তেমনিভাবে এই যে প্রথম পাত্র এবং হচ্ছে দ্বিতীয় পাত্র, এই পাত্র থেকে আস্তে আস্তে তাপটা দ্বিতীয় পাত্রের দিকে যাবে, কারণ এই পাত্রের মধ্যে উষ্ণ পানি বেশি। এই পাত্র হচ্ছে এর চেয়ে হচ্ছে শীতলতম, যার কারণে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপটা প্রবাহিত হবে। তো এখন তাপমাত্রার সংজ্ঞাটা যদি আমি বলি, তাহলে বলতে হবে তাপমাত্রা হচ্ছে দুটি বস্তুকে যখন তাপীয় সংস্পর্শে আনা হবে,
একটি বস্তু তাপ দেবে আর একটি বস্তু তাপ নেবে, অর্থাৎ একটি বস্তু তাপ বর্জন করবে, অপর একটি বস্তু তাপ গ্রহণ করবে। একে বলা হয় যে তাপমাত্রা। এরপরে আসছে হচ্ছে তাপীয় সমতা। এই তাপীয় সমতা জিনিসটা কি? আমরা দেখি সমতা মানে হচ্ছে সমান বুঝি, অর্থাৎ সাম্য অবস্থা, একই অবস্থা বিরাজ করা। তো এখন বলছি যে এটি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি এখানেও ধরে নিয়েছি একটি হচ্ছে প্রথম পাত্র, এটি হচ্ছে দ্বিতীয় পাত্র। তো এখন কি হবে, এই যে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রের দিকে তাপটা প্রবাহিত হবে। কেন প্রবাহিত হবে? এই যে প্রথম পাত্র বেশি উষ্ণ বা গরম, এটির তাপমাত্রা বেশি, এটির তাপমাত্রা হচ্ছে কম। এখন এই যে প্রথম বস্তু থেকে তাপটা দ্বিতীয় বস্তুর দিকে প্রবাহিত হতে হতে একসময় এদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, অর্থাৎ হচ্ছে ধরে এরকম হইতে পারে এটি 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, এটি হচ্ছে তাপমাত্রাটা 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এটি এরকম হইতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, এটিও হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তার মানে দুটি বস্তু, আমি যদি এদেরকে এই পাত্র দুটি বস্তু বিবেচনা করি, তাহলে এই দুটি বস্তুর মধ্যে একসময় কি ছিল, তাপমাত্রাটা ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এদের মধ্যে তাপমাত্রাটা কি হয়, সমান হয়। এই যে বস্তুর মধ্যে একটা তাপের ব্যালেন্স, এই জিনিসটাকে বলা হয় যে কি তাপীয় সমতা বা তাপীয় সাম্য অবস্থা। এরপরে দেখতেছি হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র জিনিসটা হচ্ছে কি এখন জানবো। এটি একজন বিজ্ঞানী, অর্থাৎ এই তাপগতিবিদ্যার শূন্যটি সম্পর্কে অভিহিত করেন সবাইকে। এর নাম হচ্ছে এইচ ফাউলার। এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি আবিষ্কার করেন। তো এখানে ও তিনটি বস্তুর কথা বলেছেন। সেজন্য আমি এখানে প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু এবং হচ্ছে তৃতীয় বস্তু ধরে নিয়েছি। প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু, এই দুটি বস্তু প্রথমে চিন্তা করতে হবে, প্রথম দুটি বস্তু তার মানে একসাথে। এই প্রথম দুটি বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে বুঝতে হবে এই প্রথম দুটি বস্তুর তাপমাত্রা এবং দ্বিতীয় বস্তুর তাপমাত্রা তৃতীয় বস্তুর তাপমাত্রা সমান হবে। সেই জন্য তিনি বলেছেন প্রথম মুক্ত দুটি বস্তু তৃতীয় বস্তুর সাপেক্ষে যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে বা তাপীয় সমতায় থাকে, প্রথম উক্ত বস্তু দুটিও তাপীয় সাম্য অবস্থায় থাকে। এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়? এই জিনিসটা দ্বারা একদম সিম্পলি যদি আমরা বুঝি, এই তিনটি বস্তু একই তাপমাত্রায় থাকবে, অর্থাৎ তিনটি বস্তুর তাপমাত্রা সমান হবে। এই জিনিসটাকে বলা হয় যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে আমরা কি মনে রাখবো? যখন তিনটি বস্তু একই তাপমাত্রায় থাকবে, অর্থাৎ তাপীয় সমতায় থাকবে, ওই জিনিসটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে এখানে বলার সময়, বিবৃতিটা বলার সময় আমার কিভাবে বলতে হবে? দুটি বস্তু, প্রথম উক্ত দুটি বস্তু যদি তৃতীয় বস্তুর সাপেক্ষে তাপীয় সাম্য অবস্থায় থাকে, প্রথম উক্ত বস্তু দুটিও তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এই যে এটার অর্থ হচ্ছে তিনটা তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এরপরে আমরা দেখতেছি উষ্ণতা মিতি ধর্মটা কি। এই উষ্ণতা মিতি, উষ্ণতা মানে হচ্ছে তাপমাত্রার অপর নাম হচ্ছে উষ্ণতা, ঠিক আছে? উষ্ণতা মিতি ধর্মটা কি, তার আগে আমরা একটু জেনে নিব হচ্ছে পদার্থের অবস্থা নিয়ে। আমরা পড়ে আসছি যেটি পদার্থের অবস্থা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কঠিন অবস্থা, এরপর তরল অবস্থা, এরপর হচ্ছে গ্যাসীয় অবস্থা। আমরা জানি কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় বস্তু এবং তরল থেকে আস্তে আস্তে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। এই যে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যে রূপান্তরিত হয়, এই জিনিসটার কারণটা হচ্ছে কি? এটার কারণ হচ্ছে আমরা যত তাপ দেব, বস্তু আস্তে আস্তে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় বা বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়। যে এখন প্রথমে কঠিন অবস্থায় আমাদের প্রত্যেকটা বস্তুর মধ্যে, যৌগের মধ্যে অসংখ্য অণু থাকে। এই অসংখ্য, যেমন আমি ধরে নিতে পারি একটি বরফটাকে যখন তাপ দেওয়া হবে, এই বরফটা আস্তে আস্তে কি হবে? তরলে পরিণত হবে। কেন পরিণত হচ্ছে? প্রথমে কঠিন অবস্থায়, অর্থাৎ বরফটি যখন কঠিন অবস্থায় থাকে, এদের অণুগুলা খুব কাছাকাছি অবস্থান করে। যখন এটাকে তাপ দেওয়া হবে, আস্তে আস্তে অণুগুলার দূরত্ব বৃদ্ধি হতে থাকবে। যখন বৃদ্ধি হতে থাকে, তখন এটা তরলে রূপান্তরিত হয়।
এরপরে তরল পদার্থ কখন গ্যাসীয় অবস্থায় বা বায়বীয় অবস্থায় পরিণত হয়। এটাকে যখন আরও তরল পদার্থকে আরও তাপ দেওয়া হবে তখন এটা আস্তে আস্তে অণুগুলো আরও দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়তে বাড়তে এটা গ্যাসে রূপান্তরিত হবে। তো এখান থেকে আমরা কি বুঝি, প্রথমে কঠিন অবস্থায় যখন অণুগুলা কাছাকাছি থাকবে এদের আয়তন খুব কম হবে। তার মানে ওইটা একটা হচ্ছে 1 কেজি বরফের আয়তন যতটুকু, আবার 1 কেজি পানির আয়তন এর চেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণ বরফটাকে যখন তাপ দেওয়া হবে এটি আস্তে আস্তে অণুগুলা দূরত্ব বাড়তে থাকবে। যখন অণুগুলার দূরত্ব বাড়তে থাকবে এটার আয়তন আস্তে আস্তে বাড়তে থাকবে। তাইলে এখান থেকে কি বুঝি, কঠিন বস্তু অর্থাৎ হচ্ছে বরফের আয়তন পানির চেয়ে কম হবে। পানিটা হচ্ছে তরল, অর্থাৎ কঠিনের চেয়ে তরলের আয়তন বেশি হয়। আবার দেখা যায় হচ্ছে গ্যাস বা বায়বীয় এই জিনিসটার আয়তন হচ্ছে আরও বেশি হয়ে যায়, অর্থাৎ এটি আয়তন নাই বললে চলে গ্যাসীয় অবস্থার। তো এখন কি বুঝি, যখন তাপ দেওয়া হয় এই যে পদার্থের মধ্যে একটি অবস্থা পরিলক্ষিত করা যায়, অবস্থার পরিবর্তন, কঠিন তরল বায়বীয়। এই যে কঠিন তরল বায়বীয় অবস্থায় মানে এটা একটা পরিলক্ষণ দেখা যায়, এখান থেকে আয়তনের পরিবর্তনও দেখা যায়। এরপরে এটা কিসের কারণে হচ্ছে? এটি হচ্ছে তাপ দেওয়ার কারণে হচ্ছে। এই যে ধর্মটার কারণে এই যে একটা পরিবর্তন দেখা যায়, এই জিনিসটাকে বলা হয় যে ওই যে ধর্মের কারণে এই পরিবর্তনটা দেখা যায়, অবস্থার পরিবর্তন, অর্থাৎ পদার্থের মধ্যে যে একটা অবস্থার পরিবর্তন দেখা যায় ওই ধর্মটাকে বলা হয় যে উষ্ণতা মিতি ধর্ম। এটি আরও হইতে পারে, যেমন তাপ দিলে কি হয়, রোদ বৃদ্ধি পায়, পদার্থের মধ্যে রোদ বৃদ্ধি পায়, অর্থাৎ পরিবাহীর মধ্যে রোদ বৃদ্ধি পায়, বস্তুর মধ্যে যে রোদ বৃদ্ধি পায়। এরপরে বর্ণের পরিবর্তন দেখা যায়। অনেক সময় আমরা শিক্ষা পরীক্ষা যখন করি তাপ দেওয়ার ফলে বর্ণ পরিবর্তন হয়। তাইলে আমরা কি কি দেখতেছি, যখন তাপ দেওয়া হবে অবস্থার পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হয়। আবার দেখতেছি রোদও বৃদ্ধি পায়, অর্থাৎ রোদের পরিবর্তন হয়, আবার বর্ণের পরিবর্তন হয়। এই যে ধর্মের কারণে এই পরিবর্তনটা দেখা যায়, এই যে পরিবর্তনটাকে, যে ধর্মের কারণে এই পরিবর্তনটা পরিলক্ষিত হয় ওই ধর্মটাকে বলা হয় যে উষ্ণতা মিতি ধর্ম। ক্লিয়ার? তাহলে আমরা এখন দেখছি হচ্ছে তাপমাত্রা, তাপীয় সমতা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এবং হচ্ছে উষ্ণতা মিতি। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা একটি টপিক শিখব, সেটি হচ্ছে এই যে তাপমাত্রার স্কেল। আমরা জানি তাপমাত্রার স্কেল হচ্ছে 3 ধরনের। একটি প্রথমটি সেলসিয়াস স্কেল, এরপর হচ্ছে ফারেনহাইট স্কেল, এরপর হচ্ছে কেলভিন স্কেল। আমরা এখন সেলসিয়াস স্কেল দিয়ে শুরু করব। তাপমাত্রার স্কেল 1 নাম্বার হচ্ছে সেলসিয়াস স্কেল। ঠিক আছে? এই যে সেলসিয়াস স্কেল, এই যে আমরা যখন তাপমাত্রার স্কেলটা নির্ণয় করতে যাব, অর্থাৎ তাপমাত্রার স্কেল দিয়ে যে কোনো একটা বস্তুর আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারবো যে কোনো পরিবেশে। তো এখানে দুটি জিনিস লক্ষ্য করতে হবে, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, আরেকটি হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। ফার্স্ট হচ্ছে নিম্ন স্থির বিন্দু বা এটিকে বরফ বিন্দু বলা হয়, বরফ বিন্দু। এটাকে টিটা আইস দ্বারা প্রকাশ করা হয়, টিটা আইস। এরপর হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু বা এটাকে বাষ্প বিন্দু বলা হয়, বাষ্প বিন্দু। এটিকে টিটা স্টিম, অর্থাৎ স্টিম অর্থ হচ্ছে বাষ্প। তাহলে আমরা কয়টা, একটি নিম্ন স্থির বিন্দু আর একটা ঊর্ধ্ব স্থির বিন্দু। এখন আমরা দেখব হচ্ছে নিম্ন স্থির বিন্দুটা কি এবং হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দুটা কি। যে নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে আমরা জানি 3 অবস্থায়, মানে কঠিন তরল হচ্ছে বায়বীয় অবস্থায়। একটা বরফ, এটি হচ্ছে কঠিন অবস্থা, বরফের ওই বরফটা আস্তে আস্তে গলতে শুরু করে। এই যে পয়েন্ট, বরফটা যখন গলে
গলতে শুরু করে, ওই যে তখন ওই বিন্দুটাকে বলা হয় যে নিম্ন স্থির বিন্দু, একদম ইনিশিয়াল শুরু থেকে। এবং ঊর্ধ্ব স্থির বিন্দু আমরা জানি হচ্ছে যখন সেলসিয়াস স্কেলে বরফটা গলা হচ্ছে 0 ডিগ্রি থেকে, এবং এটা কখন বাষ্পে রূপান্তরিত হয়, তরলটা 100 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলে এটা তরলটা আস্তে আস্তে বাষ্পে রূপান্তরিত হয়। এই সেলসিয়াস স্কেলে এই প্রথম নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা একটি সূত্রের সাহায্যে, অর্থাৎ যেটি সাহায্যে আমরা সেলসিয়াস স্কেল নির্ণয় করব, ওই সূত্রটি আমরা লিখতেছি। সেটি হচ্ছে টিটা মাইনাস টিটা আইস টিটা স্টিম টিটা আইস ইকুয়াল এক্স টিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো এখন আমরা জানি হচ্ছে, আবার এখানে খেয়াল করি, এই নিম্ন বরফ বিন্দু থেকে বাষ্প বিন্দু পর্যন্ত এদের পার্থক্য, এটাকে বলা হয় যে মৌলিক পার্থক্য। এটি এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ টিটা স্টিম থেকে টিটা আইস। তাহলে টিটা স্টিম হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মৌলিক পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যদি এখানে বসাই দিই মানগুলা, এই যে টিটা আইস সমান 0 ডিগ্রি, 0 ডিগ্রি, স্টিম সমান স্টিম, এবং এটা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এক্স টিটা এক্স আইস এক্স স্টিম এক্স আইস। তাহলে 0টা গেলে এখানে থাকবে হচ্ছে টিটা, 100টা ওই পাশে গেলে, তাহলে এক্স টিটা এক্স আইস এক্স স্টিম এক্স আইস ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যেটি পেলাম এটি হচ্ছে একটি সূত্র, অর্থাৎ ল। এই যে এটি হচ্ছে কিসের সাহায্যে, সেলসিয়াস স্কেলের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করলে এই সূত্র দ্বারা নির্ণয় করতে হবে। এখন এখানে যে কী মান দেওয়া লাগবে, প্রথমটা হচ্ছে এক্স টিটা। এই এক্স টিটা অর্থ কি, এক্স টিটাটা হচ্ছে এই যে আমরা যেই তাপমাত্রাটা নির্ণয় করব, ওই তাপমাত্রায় রোধ নির্ণেয় তাপমাত্রায় রোধ এক্স আইস বরফ বিন্দুতে, রোধ এক্স স্টিম এটি হচ্ছে বাষ্প বিন্দুতে রোধ। তাহলে এখানে আমাদের কয়টি মান লাগবে, একটি হচ্ছে এক্স টিটা এক্স আইস এক্স স্টিম। এখন এক্স টিটাটা হচ্ছে নির্ণেয় তাপমাত্রায় রোধ, যেটি আমরা যে তাপমাত্রাটা বস্তু, অর্থাৎ যে কোনো একটা কিছু বলতে পারে, যে কোনো একটা কঠিন বস্তু দেওয়া থাকতে পারে, বলছে যে প্রথমে কঠিন অবস্থায় এটি বরফ হইতে পারে, বলছে যে বরফ একটি হচ্ছে 1 কেজি ভরের বরফকে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ ছিল এত। হ্যাঁ, তাহলে আমি ধরে নিলাম এই যে 0 ডিগ্রি সেলসিয়াস এটি মানে হচ্ছে বরফ বিন্দু। যখন বরফ বিন্দু বা হচ্ছে কঠিন অবস্থায় থাকবে তখন এটি হচ্ছে রোধের মান দেওয়া থাকবে। ধরে নিলাম এটা হচ্ছে 4 ওহম। এরপরে এটি হচ্ছে যেই তাপমাত্রায় নির্ণয় করো, প্রথম বরফটা হচ্ছে 4, বলছে বাষ্প বিন্দুতে, অর্থাৎ এই যে বাষ্প বিন্দু এটি যখন একদম ঊর্ধ্ব স্থির বিন্দুতে যাবে, এই তাপমাত্রায় একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দেওয়া থাকতে হবে, একটা 100 ডিগ্রি বা হচ্ছে এর কম হইতে পারে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, এটিকে আমরা 6 ওহম ধরে নিলাম, এই আইসটা হচ্ছে 4। এখন যেই তাপমাত্রা নির্ণয় করব ওই তাপমাত্রায় রোদ দেওয়া থাকতে পারে, তখন এটি ধরে নিলাম হচ্ছে ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস, এটি আমরা 8 ধরে নিব। তাহলে এখানে থাকে হচ্ছে 4, এদিকে থাকে 200 ডিগ্রি সেলসিয়াস
2 ইন্টু অর্থাৎ হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। এখন বুঝতে হবে যখন আমি তাপমাত্রাটা বের করতে যাব তখন বরফ বিন্দুতে রোদ কত আছে এটি হচ্ছে এক্স আইসের মান, এবং হচ্ছে বাষ্প বিন্দুতে কত আছে সেটি হচ্ছে এক্স স্টিমের মান। এরপর হচ্ছে যে তাপমাত্রা নির্ণয় করব ওই তাপমাত্রায় রোদ দেওয়া থাকলে আমরা সেলসিয়াস স্কেলে যে কোনো তাপমাত্রা অর্থাৎ যে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে পারবো। এরপরে তাপমাত্রার 2 নাম্বার স্কেলটা হচ্ছে ফারেনহাইট স্কেল। এখন আমরা ফারেনহাইট স্কেল সম্পর্কে জানব। তাহলে ফারেনহাইট স্কেল, এই যে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল, এখানে দেখতে হবে সেলসিয়াস স্কেল এবং হচ্ছে ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য কোথায়। ফারেনহাইট স্কেলও একটি হচ্ছে নিম্ন স্থির বিন্দু আছে এখানে এবং উচ্চ স্থির বিন্দু আছে। তাহলে নিম্ন স্থির বিন্দুটা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি ছিল, এখানে 32 ডিগ্রি ফারেনহাইট। এরপরে ওইখানে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস ছিল বাষ্পবিন্দু, কিন্তু এখানে বাষ্পবিন্দু হবে 212 ডিগ্রি ফারেনহাইট। এখন 212 ডিগ্রি ফারেনহাইট মাইনাস এই যে আইসটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এদের মধ্যে মৌলিক পার্থক্য আসবে 180 ডিগ্রি সেলসিয়াস আর 80 ডিগ্রি ফারেনহাইট। সো আমরা ওই আগের সূত্রটাতে এই মানগুলো বসাই দিব, অর্থাৎ টিটা মাইনাস টিটা আইস, টিটা স্টিম মাইনাস টিটা আইস ইকুয়াল এক্স টিটা এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। ওই যে এটি হচ্ছে তাপমাত্রা সকল ক্ষেত্রে অর্থাৎ সকল স্কেলের ক্ষেত্রে তাপমাত্রা নির্ণয় সূত্র হচ্ছে এটি। এখন ফারেনহাইটে একরকম হবে সূত্রটা, রূপটা একরকম হয়ে যাবে এবং ফারেনহাইটে অন্যরকম হয়ে যাবে যখন আমরা মানগুলো বসাবো। তাহলে টিটা এই যে আইস এটি ছিল হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এই দুইটার পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল এক্স টিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে টিটা সমান আসবে এক্স টিটা এক্স আইস এক্স স্টিম এক্স আইস ইন্টু এটাই পাশে আসলে 180 ডিগ্রি ফারেনহাইট মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট। এই যে এখন আমরা যে সূত্রটা পেলাম সেটি হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নির্ণয়ের সূত্র। আগের মতো আমরা এক্স টিটা সমান নির্ণয় তাপমাত্রায় রোদ বসাবো এবং আইস সমান বরফ বিন্দুতে রোদ বসাবো, অর্থাৎ 32 ফারেনহাইট ডিগ্রিতে, স্টিম মানে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ হচ্ছে এটা স্টিম বিন্দুতে রোদ বসাইলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নির্ণয় হয়ে যাবে। এখন ক্যালভিন স্কেলটা হচ্ছে শিখবো। 3 নাম্বারটা হচ্ছে ক্যালভিন স্কেল। ক্যালভিন স্কেল, ক্যালভিন স্কেল, ক্যালভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের একটি সম্পর্ক রয়েছে। ক্যালভিন স্কেলে যেটি 0 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিন স্কেলে 273 ক্যালভিন। যখন ক্যালভিন সেলসিয়াস থেকে ক্যালভিন স্কেলে নিয়ে যাব তখন এই যে 10 ডিগ্রি হইলে এটার সাথে 273 যোগ করতে হবে, 10 ইন্টু 233 ক্যালভিন, অর্থাৎ হচ্ছে 283 ক্যালভিন। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা ক্যালভিনে নিয়ে গেলে তখন হবে 200 প্লাস 20 273, অর্থাৎ হচ্ছে 293 ক্যালভিন। এভাবে সম্পর্কটা। তাহলে ক্যালভিন থেকে যখন আবার সেলসিয়াসে আনবো তখন এটি বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে 3টি স্কেল শিখেছি অর্থাৎ সেলসিয়াস স্কেল কি এবং হচ্ছে ক্যালভিন স্কেল কি এবং হচ্ছে ফারেনহাইট স্কেল কি। তো এখন সেলসিয়াস স্কেলে যখন আসবো তখন দেখতে হবে সেলসিয়াসের ক্ষেত্রে এই যে সেলসিয়াস স্কেল,
এই জিনিসটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। আমরা জানি হচ্ছে সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে বাষ্পটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে বরফ বিন্দু এবং বাষ্প বিন্দু দুটির মৌলিক পার্থক্য হচ্ছে n অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস। এটির সংজ্ঞাটা আমরা এভাবে সংজ্ঞায়িত করব, তাপমাত্রার স্কেলের বরফ বিন্দুতে 0 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্প বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এদের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার এই স্কেলকে বলা হবে সেলসিয়াস স্কেল। এরপর হচ্ছে ফারেনহাইট স্কেল। এই ফারেনহাইট স্কেলের সংজ্ঞাটা কীরূপ হবে? ফারেনহাইট স্কেলের সংজ্ঞাটা আমরা জানি বরফ বিন্দুতে 32 ডিগ্রি ফারেনহাইট এবং হচ্ছে 12 ডিগ্রি ফারেনহাইট উচ্চ স্থিরবিন্দু বা ঊর্ধ্ব স্থিরবিন্দু। এরপর মৌলিক পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটাকে এভাবে যে স্কেলের বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং হচ্ছে বাষ্পবিন্দু 212 ডিগ্রি ফারেনহাইট, এদের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রার এই স্কেলকে বলা হবে ফারেনহাইট স্কেল।